আজকের প্রথম খবরটা হলো স্ত্রীর পরকীয়ায় হওয়া সন্তানের দায়িত্ব নিতে হবে স্বামীই, বলল সুপ্রিম কোর্ট। বিবাহ বর্তীভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের আইনগত বৈধ বাবা কে হবেন, ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি কেরালার একটি কেসে এই বিষয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ, যদি বিবাহিত থাকাকালীন সময়ে কোনো স্ত্রী বিবাহ বর্তীভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই পুরুষের থেকে তার সন্তান লাভ হয়, তাহলে সেই সন্তানের আইনত বৈধ পিতা হবে স্বামীই। সুপ্রিম কোর্ট জানায়, কোনো সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে অকারণে যাতে কোনো অনুসন্ধান বা প্রশ্ন না উঠে, তাই এই নির্দেশ। কোনো স্বামী যদি সেই সন্তানের দায়িত্ব নিতে বা নিজের পিতৃত্ব অস্বীকার করতে চান, তাহলে স্বামীকে প্রমাণ করতে হবে তার সঙ্গে স্ত্রী এর কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ নেই। এই ক্ষেত্রে নো কন্ট্রাক্টের সংজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুসারে সেই পুরুষকে প্রমাণ করতে হবে তার স্ত্রীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক নেই। ঘটনার সূত্রপাত কেরালায়। 2001 সালে জন্ম হওয়া মিলান জোসেফের সেই সময় তার মা রাজু কুরিয়ান নামক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। পরে ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে। 2007 সালে মিলান জোসেফের মা কুচি পৌরসভায় গিয়ে মিলানের পিতার নাম পরিবর্তনের আবেদন জানান। মহিলা আরও জানান যে ইভান রথিনাম আসলে মিলানের জন্মদাতা পিতা অর্থাৎ বায়োলজিক্যাল ফাদার, কিন্তু পৌরসভা সাফ জানিয়ে দেয় আদালতের নির্দেশ ছাড়া পিতার নাম পরিবর্তন সম্ভব নয়। এরপরেই ওই মামলা ফার্স্ট এডিশনাল মুন্সিফ কোর্টে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মহিলা আবেদন জানায় আদালত যেন রথিনামকে মিলান জোসেফের পিতা বলে ঘোষণা করেন এবং জোসেফকে নিজের পরিচয় দেন। এমনকি ক্রিমিনাল প্রসিডিউর কোড 1973-এর 125 নম্বর ধারা অনুসারে রথিনামের থেকে খুরপুশ দাবি করেন। আদালত 2009 সালে মহিলার সেই দাবি না মেনে জানায়, যেহেতু সন্তানের জন্মের সময় তিনি রাজু কুরিয়ানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন, সেই কারণে মিলন জোসেফের বৈধ পিতা হলেন কুরিয়ানি। পরবর্তীকালে সাব জজ কোর্ট এবং 2011 সালে কেরালা হাইকোর্ট এই একই রায় বহাল রাখে। কোর্টের সামনে আরও একটি পিটিশন করেন। তিনি জানান, তার এবং তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া উচিত ইভান রথিনামেরই, যেহেতু তিনি বায়োলজিক্যাল ফাদার। রাজু কুরিয়ান তাকে পরিত্যাগ করেছেন। ফ্যামিলি কোর্ট মামলা দায়ের করার অনুমতি দেয় এই বলে যে পিতৃত্ব এবং আইনি বৈধতা দুটি পৃথক বিষয়। 2018 সালে কেরালা হাইকোর্ট এই পর্যবেক্ষণ জানায়। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট অবধি। ভারতীয় প্রমাণ আইন 1872-এর 112 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জানায়, বৈধ বিবাহ বন্ধনে থাকাকালীন জন্ম নেওয়া সন্তানের বৈধ পিতাও হবে স্বামীই। সুপ্রিম কোর্ট স্পষ্টই জানায়, এমনকি যদি ডিএনএ প্রমাণ অন্য কিছু নির্দেশ করে, তাহলে পিতৃত্বের পরিচয় দেওয়ার সময় সামাজিক বৈধতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। যদি কোনো অপুরুষ বৈজ্ঞানিক অনুসন্ধানের ভিত্তিতে নন অ্যাক্সেস প্রমাণ করতে পারে, তবেই বৈধ শিশুর পিতৃত্ব অস্বীকার করতে পারবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার একটি বেঞ্চের পর্যবেক্ষণ অনুসারে তবে আইন স্বামীকেই বৈধ পিতা হিসেবে স্বীকৃতি দেয়। আজকের পরবর্তী খবরটি হলো 8 ঘন্টায় দুবার কম্পন রাজ্যে। দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। 3.6 এবং 3.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্প সকাল 11:46, দ্বিতীয়টি 11:19 হয়। প্রথম ভূমিকম্প আগাথানে পূর্ব কামেং জেলায় অর্থাৎ অরুণাচল প্রদেশে। দ্বিতীয় ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল পশ্চিম গারো পাহাড় অর্থাৎ মেঘালয়, তবে ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন ঢাকা বইমেলায়। ডাস্টবিনের গায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। সেই ডাস্টবিনের সঙ্গে আবার ছবি তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ছবি বাংলাদেশের অমর 21শে বইমেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাজ মাধ্যমের পাতা থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে। যদিও এই ডাস্টবিন প্রসঙ্গকে মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বলে ব্যাখ্যা করেছে আয়োজক সংস্থা। অমর 21শে বইমেলা 2025-এর এবারের বিষয় গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ নির্মাণ। এই অমর 21শে বইমেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল রয়েছে। তারা স্টলের পাশে ডাস্টবিন রেখেছে। ডাস্টবিনের গায়ে সাঁটানো হাসিনার বিকৃত মুখের ছবি। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনুসের সঙ্গে গিয়েছিলেন তার প্রেস সচিব শফিকুল ও তিনি শেখ হাসিনা বিকৃত ছবি সহ ডাস্টবিনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুধু তাই নয়, সেই ডাস্টবিনে ময়লা ফেলতেও দেখা গিয়েছে ইউনুসের প্রেস সচিবকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, শনিবার বাংলা একাডেমিতে 21শে বইমেলার প্রথম দিন ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ করলাম। আজকের পরবর্তী খবরটি হলো সবার উপর মানুষ সত্য, কুম্ভে
বিধ্বস্ত, পুণ্যার্থীদের রাতের আশ্রয় মসজিদে। জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে প্রাধান্য পেল মানুষত্ব। 29 জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনার পরেই উত্তরপ্রদেশের মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদ, মাদ্রাসা, ইমামবাড়ি এমনকি নিজেদের ঘরের দরজা উন্মুক্ত করে দিলেন পুণ্যার্থীদের জন্য। স্বেচ্ছাসেবীরা তৈরি করলেন রিলিফ ক্যাম্প। পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করা হলো খাবার, পানীয় জল এবং কম্বলের। প্রসঙ্গত, মৈনী অমাবস্যার দিন কুম্ভে অমৃত স্নানের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বেশ কিছু মানুষের। আহত হন বহু মানুষ। ঘটনাটির পর থেকে পাল্লা দিয়ে বাড়ছে নিখোঁজের সংখ্যাও। আর এই ঘটনার ঠিক পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পুণ্যার্থীদের। হাইওয়েতে আটকে পড়ে একের পর এক বাস এবং প্রাইভেট গাড়ি। আটকে পড়েন লাখ লাখ মানুষ। ফলে নির্দিষ্ট গাড়ি ধরতেও ব্যর্থ হন অনেকে। অসহায় বোধ করতে থাকেন বহু পুণ্যার্থী। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশ থেকে আগত বছর 68 এর রামনাথ তিওয়ারি বলেন, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, অসহায় লাগছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ময়দানে নেমে পড়েন আশেপাশের নাখাসকুনা, রুশনবাগ, হিম্মতগঞ্জ, খুলদাবাদ, রানীমান্ডি এবং শাহগঞ্জ এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। মুহূর্তের মধ্যে খুলদাবাদ সবজি মন্ডি, মসজিদ, বরাতাজিয়া, ইমামবাড়ি এবং চৌক মসজিদ পরিণত হয় পুণ্যার্থীদের রাতের আশ্রয়স্থলে। দ্রুত গড়ে তোলা হয় কমিউনিটি কিচেন। ঘন্টার পর ঘন্টা ধরে ক্ষুধার্ত এবং বিধ্বস্ত পুণ্যার্থীদের মুখে তুলে দেওয়া হয় গরম খাবার, চা। বাহাদুরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ ইরশাদের কথা, এমন সময় কেউ আর হিন্দু বা মুসলিম নয়, সবাই মানুষ। তিনি আরও বলেন, সেদিন রাতে আমরা মানুষকে নিদারুণ কষ্ট পেতে দেখেছি। আমরা তাই করেছি যা আমাদের উচিত বলে মনে হয়েছে। নাখাসকুনার বাসিন্দা রাজা আব্বাস জাইদি নামের এক প্রাইমারি স্কুল টিচার এই প্রসঙ্গে বলেন, সেদিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মহিলারা পুণ্যার্থীদের জন্য রান্না করা শুরু করে দেয়। পুরুষেরা সেই খাবার বিতরণের ব্যবস্থা শুরু করেন। শিশুরা পুণ্যার্থীদের পথ দেখে সুরক্ষিত আশ্রয়স্থলের দিকে নিয়ে আসে। সেদিন আমাদের সহ নাগরিকদের সাহায্যের তাগিদে এই অব্যক্ত সংযোগ স্থাপন হয়ে গিয়েছিল সবার মধ্যে। আজকের পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রী বীরেনের উস্কানিতে মণিপুরে গোষ্ঠী হিংসা, অডিও টেপের ফরেন্সিক রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। মণিপুরে গোষ্ঠী হিংসার নেপথ্যে হাত রয়েছে খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। সম্প্রতি একটি অডিও টেপকে কেন্দ্র করে এই জল্পনাই শুরু হয়েছে। দাবি, ওই অডিও টেপে একথা নিজের মুখে স্বীকার করেছেন বীরেন। তাই জল্পনা আরও বাড়তেই এবার এই অডিও টেপের ফরেন্সিক রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পি.বি. সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিন শুনানির শুরুতেই বিচারপতি পি.বি. সঞ্জয় কুমার জানান, তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন। তাই কেউ চাইলে তিনি এই মামলা থেকে সরে আসতে পারেন। তবে মামলাকারীরা আইনজীবী প্রশান্ত ভূষণ এই বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া নিয়ে কোনো আপত্তি জানাননি। এরপরই ওই সন্দেহজনক অডিও টেপের প্রসঙ্গ উঠতেই আইনজীবী প্রশান্ত দাবি করেন, বেসরকারি সংস্থা ট্রুথ লাবসের ফরেন্সিক টেস্টে এই অডিও টেপের সঙ্গে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কণ্ঠস্বর 93% মিলে গিয়েছে। এরপরই ওই অডিও টেপকে সরকারি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ CFSL-কে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। টেপটি পরীক্ষার পর সেই রিপোর্ট দ্রুত শীর্ষ আদালতে জমা দেওয়ার কথাও বলা হয়েছে। গত বছর শেষের দিকে বীরেন সিংয়ের কণ্ঠে সেই অডিও টেপটি সামনে এসেছে। এরপরই সুপ্রিম কোর্টে তদন্তের আর্জি জানায় কুকিদের একটি গোষ্ঠী। অভিযোগ, ওই অডিও টেপে মুখ্যমন্ত্রী নাকি স্বীকার করেছেন যে মৈতেই সম্প্রদায়ের কাউকে গ্রেফতার করা যাবে না। এমনকি রাজ্যের অস্ত্রাগার থেকে যারা অস্ত্র লুট করেছিল তাদের আশ্রয় দিতে হবে প্রশাসনকে। এর আগে তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চেও এই মামলার শুনানি রয়েছে। আগামী 24 মার্চ রয়েছে মামলার পরবর্তী শুনানি। আজকের পরবর্তী খবরটি হলো, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ নয়, 12 লক্ষ OBC সার্টিফিকেট বাতিল মামলা খারিজ সুপ্রিম কোর্টে। OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই চলছিল রাজ্যের OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা। গত বছর 22 মে বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করে দেয়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। হাইকোর্ট জানায়, 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওইসব সার্টিফিকেট তৈরি
করা হয়নি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, পরে পৃথকভাবে মামলা করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও। সেই মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। এর মাঝে একই বিষয়ে গত 6 জানুয়ারি নতুন আরও একটি মামলা করেন অবনী কুমার বিশ্বাস নামে এক ব্যক্তি। সেই মামলার শুনানি হয় সোমবার বিচারপতি বি.আর. গৈব এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। আজকের পরবর্তী খবরটি হলো বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে পূর্ণ স্নান 1.20 কোটি পুণ্যার্থীর। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক যোগী প্রশাসন। মহাকুম্ভে মৈনী অমাবস্যার ভয়ঙ্কর রাত এখনও ভুলতে পারেনি অনেকেই। সেই রাতে পূর্ণ স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 30 জনের, জখম হন 60 জনেরও বেশি মানুষ। যদিও বেসরকারি মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসন্ত পঞ্চমীর পূর্ণ স্নান সুচারুভাবে সম্পন্ন করল যোগী সরকার। সোমবার বসন্ত পঞ্চমীতে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, হর হর মহাদেব ধ্বনির মধ্যে দুপুর 12টার মধ্যে পূর্ণ স্নান সেরেছেন 1,25,00,000-এরও বেশি পুণ্যার্থী। সব মিলিয়ে রবিবার পর্যন্ত প্রায় 35 কোটি মানুষ কুম্ভে এসে অমৃত স্নান করেছেন বলে জানিয়েছে যোগী প্রশাসন। শুধুমাত্র গত রবিবারই এসেছেন 1.20 কোটি মানুষ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।